হাদির উত্থান কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বধনের ব্যর্থতা কিনা, যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সেন্টিমেন্ট জিয়াউর রহমানের পরে এইভাবে কেউ প্রবলভাবে উস্কে দিতে পেরেছে বলে মনে হয় না। আপনি কি মনে করেন? দেখে আগে আমার ভাইয়ের দুটা কথার একটু উত্তর দিয়ে দিই। মে মাসে 7 দফা চুক্তি করছে 1971 সালে নজরুল ইসলাম সাহেব। বলা হয় নজরুল ইসলাম সাহেবের চুক্তিতে সাইন করে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বই খাতায় তো যা দেখি। এবং তারপর থেকে কিন্তু ট্রেনিং সেন্টার চালু করতে দিয়েছে ইন্ডিয়া। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা, 1972 সালের 19শে মার্চ আপনি 25 বছর মেয়াদী গোলামির চুক্তি করার পরে কিন্তু সৈন্য ফেরত নিয়েছে। ওই গোলামির চুক্তি করার পরে আর আপনার স্বাধীনতা বলে কিছু থাকে না। তাহলে ওই সৈন্য ফেরত নেওয়া না নেওয়া জানি না। দ্বিতীয় আরেকটা জিনিস, বাংলাদেশের প্রথম যে হাই কমিশনার ছিল, ইন্ডিয়ান হাই কমিশনার দীক্ষিত, তার ওই বইয়ে লিবারেশনের বিয়ন্ডে আমাদের কিন্তু যে রক্ষী বাহিনী, জানেন না আপনারা জানেন কিনা, এই রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সোলজার ছিল একদম 75 পর্যন্ত। সেজন্যে ইন্ডিয়া আমাদেরকে কখনো মানে ভাই হিসাবে ট্রিট করছে বা ফেয়ার কিছু করছে। যেদিন শেখ সাহেব মারা গেছে সেই দিনই ফারাক্কাবাদ চালু করছে। আরও বলে দেন 15ই আগস্ট, আপনি গুগল করেন এখনই, 15ই আগস্ট 1975 সালে ফারাক্কাবাদ চালু করলো। সো তাদের যে বিমাতা সুলভ আচরণ, তাদের সবসময় একটা ডোমিনেটিং ভাব। আর এইখানে হচ্ছে সমস্যা। হাদি দুইটা শব্দ নিয়ে খেলছে, একটা হচ্ছে ইনকলাব আর একটা হচ্ছে আজাদি। আমার মনে হয় হাদি যে খালি এনসিপির মতো একটা কি করতো, রাজনৈতিক দল করতো, তার জীবনে কিছু হতো না। এই যে আমরা যারা আসি এখানে, আমরা একটা রাজনৈতিক দলের কথা খালি বলতাম, ভোট চাইতাম, আমাদের জীবন নিয়ে কোনো দিন কোনো কিছু আসবে না। কিন্তু আমরা অন্য জায়গায় গেছি। আপনি যখন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার খুলছেন, হাদি খুলছে ইনকলাব কালচারাল সেন্টার। কালচারাল সেন্টারের কাজ কি? আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা, মানুষের সামনে সত্যটা নিয়ে আসা। এতে ভাই যেমন আমাদের কাজটা, ভাই যেমন যে উদাহরণগুলো দিল, দেখেন সেদিন যদি জিয়াউর রহমান তালপট্টি দ্বীপ নিয়ে কম্প্রোমাইজ করতো, তাকে কি করতে হতো না? জীবন দিতে হতো না। যদি এই যে খাল দেখেন কি ন্যারেটিভ না তৈরি করলেন, খাল কেটে কুমির আনা। আমার নদী শুকায় যাচ্ছে, খাল তো আমাকে যদি খাল না কাটে আমি পানি রিজার্ভ করবো কিভাবে? এই যে কনসেপ্ট বড় ইয়ের কারণ হয়ে গেল না, এই খাল কাটাতে কি হলো? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তো একটা ডাইরেক্ট হুমকি যে তোমার পানি আমার দরকার নেই, আমি তো লোয়ার, আমরা তো লোয়ার আগে থেকে প্রিজার্ভ করে রাখবো, আমার থাকবে, আমার তোমার দরকারই নেই আমার। এই যে জিনিসগুলো। দ্বিতীয় কি, সেনাবাহিনী তো 75 সাল পর্যন্ত আপনি গঠন করতে দেননি। আপনি ওআইসিতে যে মেম্বার হলেন ইসলামিক কান্ট্রিগুলোতে, দেখেন আপনি নিম গাছ যে লাগাইছেন সৌদি আরবে, কোনো কারণে কি মানে শাহরিয়ার ভাই আমি একটা কথা, কোনো কারণে কি আপনারা যা রাজনীতি করছেন শুধুমাত্র ইন্ডিয়া কি কি অপকর্ম করছে সেগুলো বলেই ক্ষান্ত থাকছেন, কিন্তু জিয়াউর রহমান এবং হাদি তারা কিন্তু কাজ করেছে। এইখানে কথা, হাদিদে কাজ করতেছে। আমার কথা হলো যে আজকে যদি আমি একদম বলতেছি, আপনারা শুধু এই জায়গাতে খুব বেশি একটা ডিবেট আছে যে মানে ইন্ডিয়া স্বাধীনতা যুদ্ধের সময় কি কি মানে ভূমিকা রেখেছে সেগুলো নিয়ে কথা আছে। হোয়াট যদি মনে করি যে পার্সেন্টেজ হিসাব করি, পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধটা চালিয়েছে বাংলাদেশের মানুষ, সেটা মানে 2% ধরি, মিনিমাম 98 ভাগ। হ্যাঁ, 2 ভাগে হয়তো অন্য কারো ভূমিকা থাকতে পারে। কিন্তু আপনারা অনেকেই কিন্তু সেইটা নিয়ে আলোচনা না করে বেশিরভাগ সময় ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করেন। কারণটা আপনাকে কাজ করার বাদ দিয়ে শুধু ব্লেম গেম খেলে জিততে চান? না না না, প্রশ্নটা হচ্ছে আপনাকে কেন, আপনি এখন ইন্ডিয়া আমাকে হাদিকে মারলো, এইখানে আপনার প্রশ্ন। যখন ইন্ডিয়া বিশ্বাস করতেছে সামনে একটা ইলেকশন, এই ইলেকশনে ইসলামপন্থী একটা মানে বিএনপি বলেন আর জামাত বলেন, দুইটাতে একই, যদি দুইটা একই ধরে নেন আপনি, যে দুইটা রাইট ইস ব্লক, মানে ইন্ডিয়ার বাইরে তো জিয়াউর রহমানের যে ফিলোসফি, যদি সেটাকে বিএনপি তো বাই ডিফল্ট স্বীকার, তারা সেন্টিস্ট দল, তারা তো রাইটিস্ট দল, বিএনপি কখনো বলে না। জিয়াউর রহমানের যে ফিলোসফি, যে 19 দফা, সেই 19 দফার মধ্যে যদি আপনি যান তাহলে বিএনপি রাইটিস্ট। যদি এখন ওখান থেকে সরে আসে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। না, বিএনপি রাইটিস্ট বিএনপি কখনো স্বীকার করে না। আচ্ছা, বিএনপি সবসময় সেন্টিস্ট, বিএনপি নিজেই বলে। আমরা তো এটা চাপাই দিতে পারি। বিএনপি করি না, বিএনপি ওইটা বলতে হবে না। বাংলাদেশ জামাত ইসলাম রাইটিস্ট ব্লক, সাউথ ব্লক সবসময় বাংলাদেশ জামাত ইসলামকে কি করতেছে, রাইটিস্ট বলে কি হচ্ছে। এবং এই যে ইসলামপন্থী, মানে খালি জামাত ইসলাম বাদ দেন, এই যে হাদির পরিবারটা আজকে দেখেন, হাদির ভাই আজকে জানাজা পড়লো না। এই যে হাদির খালি আমার না, হাসনাত থেকে শুরু করে সবাই যে ইয়ং ছেলে পেলে সবাই কিন্তু আমাদের একটা জায়গায়, আমরা এক জায়গায়। কোন জায়গায় সেটা?
যে বাবা ইসলামের জায়গাতে তুমি এই জায়গায় হাত দিছো। আসলে ইসলামের পক্ষে না মুসলমানের পক্ষে? মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে না, মুসলমান। আমার কাছে মনে হয় কোনো কারণে এই টার্মগত জায়গায় এটা সিনোনিম হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে মুসলমানদের মুসলিম জাতীয়তাবাদের সাথে তো আমরা ইসলামী না কোনো কিছু নাই, মুসলিম জাতির না কোনো সম্পর্ক নাই। মুসলিম জাতীয়তাবাদ তো মুসলিম জাতীয়তাবাদ থেকে হয়েছে, কিন্তু কথা হলো যে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করি, যে বললাম যে এই যে ইনকলাব কালচারাল সেন্টার হোয়াট ইজ প্রমোটিং, এই যে আপনি যেটা বললেন মুসলিম, এইটাই হয়ে গেছে তার জন্য কাল। আমরা যখন সবসময় একটা বলি যে শোনেন ভাই, জামাতে ইসলাম বা বিএনপি যদি এই আলোচনাটা অন্যদিকে নিতে হবে আসলে, মানে আমি শেষ করে দিই, মুসলিমদের অধিকার আদায় এবং মুসলিম জাতীয়তাবাদের বিকাশে কি ইসলামিস্টরা বড় ধরনের অন্তরায়? ইন সাম কেসেস এইটা নিয়ে আরেকটা থিওরিটিক্যাল ডিবেট, এটা আরেকদিন, আজকের এই জায়গাতে যাওয়া মনে হয় ঠিক হবে না। কি হাদি ইসলামিস্ট ছিল না? না, হাদি মুসলিম, শোনেন সবসময় প্যালেস্টাইনের পক্ষে যখন আপনি কথা বলতেছেন তখন আপনি একটা জিনিস দেখেন, তখন আপনি মুসলমান। জামাত ইসলাম ইসলামিস্ট, কিন্তু হাদি ইসলামিস্ট ছিল না। এই জায়গাতে আমার আবার ডিবেট ঠিক আছে না, সকল খারি খারক কিন্তু সকল খারক না, এটা পড়ছেন বোধ হয় আপনি? পড়ছি তো। আচ্ছা, তাহলে সকল ইসলামিস্টই মুসলমান, কিন্তু সকল মুসলমান ইসলামিস্ট না। এটা হচ্ছে আপনার কাছে উত্তর দিলাম আমি। সকল ইসলামিস্টই মুসলমান, কিন্তু সকল মুসলমান ইসলামিস্ট না। আমরা ওই জায়গাতে যাই। আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, কালচারাল সেন্টারটা ভারতীয় আধিপত্যবাদের জন্য একটা বিরাট। আমরা যারা এই কথাগুলো বলতেছি, আপনি যে বললেন যে ভারতের বিপক্ষে, না, ভারতের বিপক্ষে বলতে এই প্রথমে দিয়ে শুরু করলাম, ভারতের জনগণ তো আমাদের ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা আছে না। আমাদের শত্রুতা কোথায়? সাউথ ব্লকের সাথে, যারা আমাদেরকে কখনোই চাচ্ছে না আমরা মাথা উঁচু করে দাঁড়াই, যারা কখনো মোগল সম্রাটের সঙ্গে ছিল না। আপনি এখন এই জিনিস না, মোগল সম্রাটের সঙ্গে ছিল না এই জায়গাতে, তাহলে আপনাকে বঙ্গ আর বাংলা দেখেন, সুবে বাংলা, মানে এইটা আমার কাছে কেমন জানি মনে হয়, মানে বারবারই আপনারা মানে বলার ক্ষেত্রে একটু মনে বলেন যে দিল্লিতে যখনই যে শাসক হিসেবে বসেছিল সে তো বাংলাকে ট্যাক্স না নিয়ে ছাড় দেয় নাই। না না, তাই না, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগ থেকে যদি আপনি আসেন, তাহলে আমি ওই জায়গাতে কেউ ছাড় দেয় নাই না, কিন্তু কথা হলো শেষ নবাবকেও তো মানে তাকে স্বাধীন নবাব বলা হচ্ছে, ট্যাক্স দিতেন না। হ্যাঁ, কিন্তু কথা হলো যে আপনি ট্যাক্স দিতেন আর না দিলেন, কোনো কারণে আপনাদের এই আন্দোলনটা কি এখন আপনাকে বলে ধর্মীয় জায়গাতে চলে যাচ্ছে? না, ধর্মীয় জায়গাতে না। আপনি এখন বলেন যে দিল্লি আমার কাছ থেকে কেন ট্যাক্স নিতে যাবে, এখন ওই মানসিকতা এখনো থাকবে কেন? ধরে নেন মোগলের সময় নিছেন ট্যাক্স, আমি তো স্বাধীন হয়েছি, আমার লক্ষ লক্ষ জীবন দিয়ে একটা স্বাধীন হয়েছে, আমি কেন, আমি অপারেশনটা কিসের? পাকিস্তানের অপারেশন সেন্টিমেন্টটাকে আমরাও ধারণ করি। প্রশ্ন হলো সেইটাকে কোনো কারণে কি ধর্মকেন্দ্রিক করা হচ্ছে কিনা? না, বাংলায় কে শাসক আছে না, আর মানে দিল্লিতে না, শাসক, এটা দিল্লির ন্যারেটিভ। এই যে বললাম যে সাউথ ব্লকের ন্যারেটিভ কি, যে বাংলাদেশের রাইস্টিস্টদের উত্থান হচ্ছে। আমি তো বলছি তুমি টেররিস্টকে জায়গা দিচ্ছ, তুমি এক্সট্রিমিস্টিক জায়গা দিচ্ছ, তোমার বর্ডার থেকে এসে আমার এখানে হত্যা করে যাবে, তুমি তার কোনো প্রতিবাদ করতেছো না কেন? আজ পর্যন্ত আপনি একটা দেখছেন যে ইন্ডিয়ান দূতাবাস একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের ওখানে যদি থাকে আমরা ফেরত দিয়ে দেবো? না, এটা দেয়নি। এবং এর জন্য দায়ী এই ব্যর্থ সরকার, এই একটু বিকলাঙ্গ সরকার। আজকে যে এতগুলো মানুষ দেখে তাদের হুঁশ হয় না যে তারা লক্ষ লক্ষ মানুষের সমর্থনে এই সরকার চলতেছে। তারপরে একটা অতব্য সরকার, এই অতব্য সরকার এখনো 24 ঘন্টা করে, আজকে 7 দিন চলে গেল, আজকে দাফন পর্যন্ত শেষ হয়ে গেল। এবং কত বড় কুলাঙ্গার এই উপদেষ্টারা, তারা নাকি ক্ষমতাকে ভালোবাসে না। এই আসিফ নজরুল কতবার বলছে আমি ক্ষমতার ইয়াই করি না, পকেটে কেন রিজাইন লেটার নিয়ে করো না? দেখ ফিদাইম কামাল স্যার ছিলেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, 6 মাসের মাথায় যখন 2007 সালে আর্মি টেক ওভার করলো, পকেট থেকে এইভাবে বের করে ফেঁকা দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেছিল। দ্যাটস কল জাতীয়তাবাদ। তুমি আসিফ নজরুল, আজকে তোমাকে মানুষ লক্ষ লক্ষ মানুষ ভুয়া বলছে, তুমি কেন এসে বিকালবেলায় রেজিগনেশন করনি? তুমি নাকি মানুষের ভালো চাও? তোর ব্যর্থতা স্বীকার করে চলে যাও না কেন? তোমাকে থাকতে বলছে কে বাবা? তোমার ম্যান্ডেটটা কি? এই জনগণ তো, এই জনগণ তোকে ভুয়া বলছে। একটা মানুষ তোমাদের একটা বার তুমি ছিলে নায়ক, আজকে তোমাকে ভিলেনে পরিণত করছে, তোমার লজ্জা হওয়া উচিত।